অনলাইনে যে মানুষকে কতটা নোংরা ভাবে আসলে ব্ল্যাকমেইল করা যায় সেই ঘটনাটা আজকে আপনারা জানতে পারবেন এই গল্পের মাধ্যমে। আমি আফরিন, চলেন আমার জীবনের সবচেয়ে দুঃখের সময়টুকু আজকে আপনাদের সাথে শেয়ার করি। করোনার সময় যখন স্কুল বন্ধ হয়ে গেল তখন তো বাসায় থাকা, স্কুল নেই, কোচিং নেই, আর তেমন কোনো কাজও নেই। এখন আমার সম্বন্ধে একটু বলি। আমার ফ্যামিলিতে আমি সবার বড়, আমার ছোট এক বোন, তারপরে আমার ছোট ভাই। তো আমাদের ফ্যামিলি খুবই স্ট্রিক্ট, মানে ফোন ধরা, বাইরে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা, এগুলো আমার মা বাবা কখনোই পছন্দ করেন না। ইভেন আমি ক্লাস 9-এ পড়ি ওই সময়টাতে, করোনার সময়। ওই সময় পর্যন্ত আমি মানে ফোন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আমাদের ঘরে কেউ ফেসবুক ইউজ করতো না ওই সময়টাতে। ফোনে জাস্ট কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ আর ইমোতে হচ্ছে বাইরে থেকে কারো ফোন টোন আসলে এতটুকুই, এর বাইরে আমরা ফোন কোনো কিছুতে ব্যবহার করতাম না। আর আমরা যারা মানে ছোটরা, বাবা মা ছাড়া তারা কখনো আমাদেরকে ফোন ধরতে দেওয়া হতো না। এরকম ভাবে আমাদের মানে বেড়ে ওঠা। তো যখন সবকিছু বন্ধ হয়ে গেল, স্কুল লকডাউনের সময়, তখন জুমে ক্লাস করানোর জন্য ফোন দরকার। তখন হচ্ছে আমাদের ঘরে একটা ফোন ছিল, বাট ফোনটা খুব পুরোনো মডেলের ছিল। যেহেতু ফোনের প্রতি কারো এরকম কোনো আকর্ষণ ছিল না, মাও এরকম ভাবে ফোন দেখতো না, তো যার কারণে ভালো কোনো ফোন ছিল না আমাদের ঘরে। তো ওই ফোনটার মধ্যে জুমে ক্লাস করা যেত না, তো যার কারণে আমি হচ্ছে একটা ফোন কিনতে চাইলাম। তো আমার বাবার ওই সময়টাতে এতটা সামর্থ্য ছিল না যে আমাকে 15-20 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দেবে, বা আমি বলবো, করোনার সময় তো সবারই ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপই ছিল। তখন হচ্ছে আমার অনেক মানে ছোটবেলা থেকে আমার খুব টাকা জমানোর একটা অভ্যেস, আমি সবসময় টাকা জমায় জমায় রাখি। তো আমার কাছে প্রায় 7,000 টাকার মতো ছিল। ওই টাকাটা আমি বাবাকে দিয়ে বললাম যে আমার ক্লাস করতে হবে, আমাকে একটা ফোন কিনে দাও। তো বাবা মার আমাদের প্রতি একটা বিশ্বাস ছিল যে কখনো যেহেতু অন্যরকম কিছু করি না, ফোনে আর কি করবে, এখন যেহেতু বাসায় পড়াশোনার খাতিরে তখন আমাকে একটা ফোন কিনে দেওয়া হয়। তো আমি সেই ক্লাস 7 থেকে হচ্ছে বোরখা পরি, হিজাব পরি, নিকাব করি। আমি মানে আমার মুখও কেউ দেখে না, স্কুলেও যাই আমি বোরখা পরে। এরকম ভাবে আর কি আমার বেড়ে ওঠা। তো যখন ফোন কিনলাম তখন দেখলাম যে সবাই মেসেঞ্জারে হচ্ছে পড়াগুলো মানে ছবি পাঠায় বা কথা বলে সবাই গ্রুপ করে। বাট আমি তো ফেসবুক মেসেঞ্জার সম্বন্ধে তেমন কিছুই জানি না, আমার আইডিয়াও নাই। তো আমি হচ্ছে একটা বড় আপু আছে আমাদের এখানে, তো আপুকে বললাম যে আপু আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিবা। তো হচ্ছে আপু আমাকে আমার নাম দিয়ে একটা ফেসবুক আইডি খুলে দিল। আর আমি মেসেঞ্জারে হচ্ছে সবার সাথে অ্যাড হইলাম, বা বুঝাই দিল যে কিভাবে ফেসবুক দেখতে হয়। মানে আমি ফেসবুক খুলছি, তো তখন হচ্ছে যখন যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতো তাকেই অ্যাকসেপ্ট করতাম। তখন আমাকে ফেসবুকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতো আমি সেটাই অ্যাকসেপ্ট করতাম। আমার কাছে মনে হয়তো এটাই মনে হয় মানে নিয়ম, ফেসবুক চালাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করতে হয়, এরকম আর কি বুঝতাম। আমার মানে একটা শূন্য পরিমাণ ধারণাও ছিল না এই অনলাইন জগৎ নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম আমি আমি যে ছবিতে যে রিয়াক্ট করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না, সেটা আমার এক ফ্রেন্ড আমাকে শিখাই দিছে। মানে এতটা আমি না জানা ছিলাম ফেসবুক নিয়ে। যাই হোক, তো এইভাবে চলতে থাকলো বেশ কিছুদিন। চলতে চলতে পরে হচ্ছে আমার সাথে একটা ছেলের সাথে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। তো সে হচ্ছে আমাকে মেসেঞ্জারে টুকটাক কথা বলে, এটা ওইটা জিজ্ঞেস করে। তো তার সাথে আমি মেসেঞ্জারে কথা বলতাম, জাস্ট চ্যাটিং করতাম, ফোন করে না। প্রথম দিকে জাস্ট আমাদের চ্যাটিং হইতো। তো তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে ভালো লাগতো। তার সাথে আমার সবচেয়ে দুর্বলতার জায়গা যেটা ছিল, সে হচ্ছে অনেক কিছু বুঝতো। মানে আপনি যখন কোনো জিনিস না পারেন তখন অপর দিকের মানুষটা যখন সেই বিষয়টাতে অনেক পারে সবকিছু, তখন কিন্তু আপনার মনে হয় যে আমি তার কাছ থেকে শিখি। তো এরকম ছিল আমার ব্যাপারটা। তো সে যখন ফোন নিয়ে এটা বলতো সেটা বলতো, তখন আমার কাছে এগুলো খুব ভালো লাগতো যে সে এতটা বোঝে। তো এইভাবে চ্যাটিং এর মধ্যে আমাদের খুব একটা ভালো ফ্রেন্ডশিপ হইলো। আমরা দুজন দুজনকে তুই তুই করে বলতাম, যেহেতু বন্ধু, কোনো প্রেম টেম নাই। তো একটা পর্যায়ে দেখলাম যে না, দুজনেই মানে রিলেশনটা আগে বাড়াইতে চাচ্ছি। তো সে আমাকে প্রপোজ করলো। তারপরে আমাদের ফোনে কথা বলা শুরু হলো। তো সে এরকম করতো যে আমার থেকে কোথায় কোথায় আমার সম্বন্ধে সবকিছু জানতো। আমার কাছ থেকে হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা পর্যন্ত নিয়ে রাখছে। তো এরকম, তো আমি তাকে বিশ্বাস করে হচ্ছে সবকিছু বলতাম, দিতাম। আর আমারই তার সাথে কথা বলতে এত পরিমাণে ভালো লাগতো, যেটা মানে বলার বাইরে। যেহেতু এটা প্রথমবার ছিল বাইরের কারোর সাথে কথা বলা বা কোনো ছেলেদের সাথে কথা বলা, আর প্রথমবার এরকমই থাকে, প্রত্যেকটা মানুষেরই হয়। যার কারণে আমি তাকে জাস্ট অন্ধ বিশ্বাস করতাম। সে যেটা বলবে সেটাই হচ্ছে আমি মানে সঠিক, তার কথাটা ঠিক। তো এরকম চলতে থাকতো।
তো তার সাথে আমি কথা বলতে থাকলাম। আমি হচ্ছে বাসার সবাই যখন রাত্রে ঘুমায় যেত তখন হচ্ছে আমি জেগে থেকে তার সাথে রাত্রে কথা বলতাম, কারণ বাসার কেউ যদি এইটা টের পায় তো আমাকে তো মেরে ফেলবে। তখন হচ্ছে আমাদের ভিডিও কলে প্রায় কথা হইতো, সে আমাকে ভিডিও কল দিত, আমাকে দেখতো, বাট তার অপর দিকের যে ক্যামেরাটা সেটা সে বন্ধ করে রাখতো, আমাকে তাকে মানে দেখতে দিত না। তো আমি যখন জিজ্ঞেস করতাম সে আমাকে বলছে সে একজন দুবাই প্রবাসী। তো সে আমাকে হচ্ছে তাকে দেখতে না দিলে আমি যখন বলতাম যে আপনার ক্যামেরাটা অন করেন বা কিছু, তখন সে বলতো যে না আমি হচ্ছে এখানে আমার কাজের লোকজন আছে বা আমার সাথে মানুষ আছে তারা দেখবে, তো তোমাকে দেখি এরকম, মানে আমাকে এরকম হচ্ছে বুঝাইতো হাবিজাবি দিয়ে। তো এরকম প্রায় চললো বেশ কিছুদিন। চলার পরে হচ্ছে আমার ফোনটা একদিন চুরি হয়ে গেল। আমি হচ্ছে বাসায় ফোনটা ছিল, দরজা খোলা ছিল, একজন আমি ছাদে ছিলাম বা নিচে কেউ ছিল এরকম, মানে ঘরে কোনো মানুষ ছিল না ওই সময়টাতে। আমার ফোনটা চুরি হয়ে গেল। চুরি হয়ে যাওয়ার পরে তখন তো আমি প্রচুর কান্না করলাম। এখন আমি কি ফোনের জন্য বা পড়াশোনার জন্য কান্না করছি সেটা কতটুকু সত্য বলতে পারবো না, আমি হচ্ছে ওর সাথে কথা বলতে পারবো না সেটা ভেবেই হয়তো বা কান্না করছিলাম। তো আমার কান্নাকাটি দেখে আমার বাবা খুব কষ্ট করে টাকা টুকা জোগাড় করে আমাকে হচ্ছে আরেকটা ফোন কিনে দেয়। তো যেহেতু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা ওর কাছে ছিল, ওর নাম ফোন নাম্বার আমার মুখস্থ ছিল, তো তখন হচ্ছে আমি ওর কাছ থেকে হচ্ছে মানে আমার যে সিমটা উঠানোর পরে ফোন দেয়, তারপরে আমাদের আবার যোগাযোগ হয় আর কি। তো ওর কাছ থেকে ফেসবুকের পাসওয়ার্ডটা নিয়ে আমি ওই আইডিটাই আবার চালানো শুরু করি। তো তখন হচ্ছে ও আমাকে বলে যে তুমি যদি আমার কাছে তোমার গুগল আইডিটা দিয়ে রাখো, তখন হচ্ছে আমি যদি তোমার ফোনটা হারায় যায় আমি ট্র্যাক করতে পারবো, মানে নানানভাবে বোঝায় যে আমাকে, আমি যদি ওকে গুগল আইডিটা দিই তখন হচ্ছে আমার ফোন কিছু হয়ে গেলে সেটা আমি পাবো। তো যেহেতু আমার এর আগে একটা ফোন হারাইছে, তো আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে ওকে গুগল আইডিটা দিয়ে দিই। তো আমি তো দুনিয়াদারি সম্বন্ধে আমার এত ধারণা ছিল না যে গুগল আইডি দেওয়া মানে তো আমি ওকে পুরো ফোনটাই ওরা আয়ত্তে দিয়ে দিলাম, এরকম তো আর আমার মাথায় ছিল না। যাই হোক, তো তখন হচ্ছে আমি ওকে দিয়ে দিলাম গুগল আইডিটা। তো আমার হচ্ছে আমি বাসায় তো নতুন ফোন কিনছি বলে কথা, যে গেঞ্জি টেঞ্জি পরতাম, এগুলো পরে আর সব ধরনের ছবি তুলতাম ওনাটোনা ছাড়া, যেভাবে আর কি ঘরে বসে নিজের ফোনে নিজে একটা, আমার ফোন তো আমার পার্সোনাল জিনিস, সেখানে আমি ফোন মানে ছবি তুলতেই পারি। তো আমি হচ্ছে ও আমার কাছে খুব আমার ছবি চাইতাম, মাঝে মাঝে ওকে আমার ছবি পাঠাইতাম, বাট ও কখনো ওর ছবি দেয় না, ও ভিডিও কলে আসে না, বাট আমি শুধু ওর সাথে কথা বলতাম জাস্ট ওর ভয়েসটা শুনে, ওইটাই আমার কাছে খুবই ভালো লাগতো এবং মানে খুব কাছের মনে হইতো। যাই হোক, এভাবে বেশ কিছুদিন চললো। তারপরে ও হচ্ছে ঢাকা আসলো, ঢাকা এসে আমার সাথে দেখা করলো। ও পরবর্তীতে যেটা হইলো, ও আসলে দুবাইতে থাকে না, ও থাকে নোয়াখালীতে। তো নোয়াখালী থেকে, তো এটাতে তো আমার তেমন কিছু যায় আসে না, আমি তো দুবাই থাকে সেটা শুনে ওর সাথে প্রেম করি নাই, আমার তো ওর কথা ভালো লাগছে এই জন্য ওর সাথে আমার রিলেশনটা হয়েছে। তো ও ঢাকাতে আসলো, আমরা দেখা করলাম। তো দেখা করার পরে যতটুকু মানে আমি ওর সাথে মিশে বুঝতে পারলাম, ওর শুধু মানে নোংরা চিন্তা ভাবনা আর হচ্ছে একদম দেখতে ও কি বলবো যে নেশা টেশা করে যেসব ছেলেরা একদমই ওই রকম শুকনা এরকম দেখতে। তো আমার দেখাতে তারপরে যে আমার কোনো কিছু খারাপ লাগে না, যে দেখে ওকে ভালো লাগে না তো ওর সাথে রিলেশন করবো না, এরকম না। তো আমাদের জাস্ট একটা কফি শপে বসছে, আমরা 2 দিন দেখা করছি, 2 দিন এভাবেই আমরা মানে 2-4-10 মিনিটের একটা মিট হয়েছে, শেষ, ও চলে গেছে আমি চলে আসছি, এরকম। এটাতে হচ্ছে তার ভালো লাগে না। এখন দেখা করার পর থেকে আমি দেখতে অনেক সুন্দর, তো দেখা করার পর থেকে ও আমাকে বারবার হচ্ছে ফোনের মধ্যে মানে নোংরা কথাবার্তা বলতো, তার সাথে ফিজিক্যালি রিলেশন করার জন্য বলতো, এগুলো বলে বলে সে আমাকে মানে বলতো। তখন আমি হচ্ছে ফোন বন্ধ করে দিতাম বা তার সাথে কথা বলতাম না, তাকে অ্যাভয়েড করতাম যে না এগুলো আমার পক্ষে কখনো সম্ভব না। যদি হচ্ছে আমার ফ্যামিলি আপনাকে হচ্ছে বিয়ে দেয় আপনার সাথে, তখন এই ধরনের রিলেশন হবে, এছাড়া কেন বিয়ের আগে কেন এরকম কিছু হবে। তো সে বিয়ে বলতে তো তার সাথে কোনো কথা নেই, বিয়ে টিয়ে কিচ্ছু নেই, সে জাস্ট আমাকে ফোন দিলে সে ঢাকা আসবে, তার সাথে আমি মানে ফিজিক্যাল রিলেশন করব বা ফোনের মধ্যে নোংরা কথাবার্তা সে আমাকে বলতো। তো একটা সময় আমি ডিসিশন নিলাম যে না তার সাথে আমি আর কথা বলবো না, এরকম ভাবে সে আমাকে সত্যিকারের কখনোই ভালোবাসে না। এটা তাকে আমি অনেকবার বলছি যে আপনি আমাকে সত্যিকারের ভালোবাসতো তুমি, তাহলে তো এরকম কথা বলার কথা না। অবশ্যই বিয়ের জন্য ওয়েট করতো, বিয়ে হইলে তারপরে দেখা যেত। তো একদিন হচ্ছে এরকম ওর সাথে আমার কথা বলা বন্ধ, প্রায় 2-3 দিন হয়ে গেছে। তো আমি হচ্ছে আমার বারান্দার রুমে শুয়ে আছি, ওখানে হচ্ছে বাইরে দুপুরবেলা ঘুমায় আছি। তখন আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই ফেসবুকে নিজের ছবির সাথে এই ধরনের নোংরা
ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করছিস কেন? তো আমি বললাম যে আমি হচ্ছে তো কই, আমি তো কোনো ছবি টবি পোস্ট করি নাই। তখন আমি যে দেখলাম যে ও হচ্ছে ওখানে আমার ছবি দিয়ে থাকে না কিছু, যে যারা পতিতা টাইপের মেয়েরা থাকে ছবি পোস্ট করে, যে ভিডিও কল অডিও কলে নোংরা কাজ টাজ করে, ওই ধরনের মানে রেড লিখে লিখে ও আমাকে এরকম করে আমার ছবি পোস্ট করছে। তো ও আমার যে মায়ের নাম্বারে ফোন দিছে, তারপরে হচ্ছে আমার যে ফোনে সেভ করা যে নাম্বারগুলো ছিল তাদের ফোনে ফোন দিয়ে দিয়ে নোংরা ভাষায় গালাগালি করতেছে, নোংরা নোংরা কথা বলতেছে। তো ও যে আমার যে পার্সোনাল ফোন নাম্বারটা এটা সহ ফেসবুকে আমার ছবি পোস্ট করছে। তো আমার নাম্বারে হচ্ছে ফোন আসতেছে আর আমার সাথে এরকম মানে নোংরা কথাবার্তা হচ্ছে বলতেছে ছেলেরা ফোন দিয়ে দিয়ে। তো আমি তো কি করব, প্রথমে তো এটা আমি বাসায় যদি এই কথা জানে আমাকে তো মেরে ফেলবে। তখন হচ্ছে ওকে আমি কোনো মানে উপায় না দিয়ে দেখে তখন ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম, যেহেতু আমার পাসওয়ার্ডটা তার কাছে ছিল এতটুকু, তো ততদিন আমি বুঝে গেছি যে সে ছাড়া আর কেউ এটা পোস্ট করে নাই। তখন যখন তাকে আমি এটা বললাম তখন সে বলল যে হ্যাঁ সে পোস্ট করছে। সে আমাকে ফোন দিয়েও নোংরা ভাবে মানে দুনিয়ার গালাগালি, তার যে ফ্রেন্ডরা ছিল তাদেরকে দিয়েও যত নোংরা গালি পৃথিবীতে আছে সব মনে হয় আমাকে এরকম গালাগালি করতো। তো আমি যখন বুঝলাম যে ও এরকম ভাবে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে, তখন আমারও কোনো উপায় ছিল না। আমি ওকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন হচ্ছে রিলেশনটা কন্টিনিউ করব, বা আমি তার সাথে আর কি সেক্সুয়ালি রিলেশন করার জন্য রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি রাজি। তো তখন কিছুদিন ভালো গেল, তার সাথে কথা টথা চলছিল। বাট যেভাবে হোক এটা কি কখনো সম্ভব আমি তার সাথে, তাকে তো আমি এতদিনে এইটুক তো বুঝে গেছি তার সাথে আমার ভবিষ্যৎ অন্ধকার। তো যাই হোক তারপরে কিছুদিন আবার ভালো চললো, তারপরে আবার কিছুদিন পরে সেম সে আমার ছবি দিয়ে এরকম নোংরা নোংরা পোস্ট করতেছে। তখন আমাকে তো ফোন দিয়ে মানে কথায় কথায় এখন পান থেকে চুন কষলে সারাক্ষণ গালাগালি করে, মায়ের ফোনে ফোন দিয়ে গালাগালি করে। এখন আমার মানে আমাকে দিয়ে যে সে নাম্বারটা পাইছে মাকে ফোন দিচ্ছে সেটা তো আর মা বোঝে না। মা হচ্ছে বলে যে আমার ফোনে কে যেন এরকম ফোন করে গালাগালি করে। তো এরকম ভাবে ও যখন আমাকে বারবার মানে হেনস্থা করতেছিল আর লোকজন সারাক্ষণ ফোন দিয়ে দিয়ে আমাকে এটা ওইটা জিজ্ঞেস করতেছে, তখন আমি মানে না সহ্য করতে পেরে একজনের সাথে আর কি এক বড় আপুর সাথে জিনিসটা শেয়ার করি যে আপু এরকম এরকম এটা এটা হয়েছে। তখন হচ্ছে আপু আমাকে বলে যে তোমার বাবা মাকে বলো ইসে করার জন্য, একটা থানায় একটা জিডি করার জন্য। তো আমি এটা বাবা মাকে কিভাবে বলবো, এতটা সাহস আমার ছিল না, কারণ তারা তো আমাকে মেরে ফেলবে আমি সেই ভয়ে। তো অনেক নিজে মানে সাহস টাহস জুগিয়ে যে এটা তো কিছু একটা করতে হবে। এদিকে তো আস্তে আস্তে মানে ফেসবুকে যাদের সাথে অ্যাড ছিল সবাই এই ধরনের জেনে গেছে সব কিছু। তো তখন হচ্ছে খুব সাহস করে মাকে বললাম যে মা আমি হচ্ছে এরকম এরকম ছেলেটা এরকম করতেছে, সব কিছু ডিটেলসে বলার পরে তো আমার মা আমাকে ইচ্ছা মতো মারলো। ইচ্ছা মতো মারার পরে তখন মা হচ্ছে চুপচাপ থাকলো। তারপরে হচ্ছে রাত্রে বাবা আসছে, বাবা অফিস থেকে এসে মানে চেঞ্জ করতেছিল ড্রেস, এখন পর্যন্ত মানে চেঞ্জ করে যে ফ্রেশ হবে তারপরে বলবে মা এরকম না, সে জাস্ট ড্রেস চেঞ্জ করতেছিল তার মধ্যে মা তাকে এই কথা বলছে। আমার বাবা তার মধ্যে এসে আমাকে ইচ্ছা মতো মারছে। তো আস্তে আস্তে কথাটা হচ্ছে পুরো এলাকায় জিনিসটা ছড়ায় গেছে, যেহেতু ফেসবুকের ব্যাপারটা যে পরিচিত কেউ হলে আবার সেটা শেয়ার করছে, তো পুরো এলাকার মানুষ জেনে গেছে। তো আমাদের বাসার যে বাড়িওয়ালি আন্টি সে মাকে বাবাকে অনেক বুঝাইলো যে এখন মারামারি করে বা এই ধরনের এত কিছু করে তো লাভ নাই, এখন হচ্ছে প্রথমে থানায় একটা জিডি করো, তারপরে এভাবে হবে যে যে কোনো কিছু। তখন হচ্ছে আমার যে ফেসবুক আইডিটা ওইটা বা থানায় জিডি করার পরে তারা হচ্ছে হয়তো বা ওটা বন্ধ করে দিছে বা কোনো কিছু। তারপরেও সে হচ্ছে আমার নাম দিয়ে নতুন আইডি খুলে সেখানেও সে আমার ছবি পোস্ট করতেছে, কারণ তার কাছে তো আমার অনেক ছবি ছিল। তারপরে এরকম করলো, তখন আস্তে আস্তে মানুষ বুঝলো যে জিনিসটা আমাকে সে ব্ল্যাকমেইল করতেছে। জিনিসটা সবাই জানলেও হচ্ছে মানুষের মানুষের যে বলতে গেলে তো কেউ দুইটা কথা আর কম করে বলে না। তো সবাই হচ্ছে এরকম বেশ কিছুদিন চললো। তো তারপরে আমরা আমাদের সিমগুলো চেঞ্জ করে ফেললাম, যেহেতু ফোন করতেছিল এরকম ভাবে। তো আস্তে আস্তে যে কোনো একটা জিনিস যে নতুন নতুন একরকম আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হয়ে যায়, কিছুদিন পরে জিনিসটা একটু কমলো। কিন্তু সে আবার নতুন আইডি খুলতেছে, নতুন আমার নাম দিয়ে এরকম করতেছে। এখন তাকে তো আর আমি তো তার বাড়ি নাম ঠিকানা সবকিছু ডিটেলসে জানি না। তো প্রথমে তো আমার ফেসবুক আইডিটা ডিলিট করে দেওয়া হয়েছে বা হচ্ছে সবকিছু বন্ধ করা হয়েছে, বাট সে নতুন আইডি খুলে আবার এরকম করতেছে। তো এখন সে আমার সাথে আর কন্ট্যাক্ট করতে পারে না, আমার যেহেতু সিমটা চেঞ্জ করে ফেলছি।
তো সে হচ্ছে আমার কাছ থেকে কিন্তু তার কাছে সব ডিটেলস আছে, আমার বাসার ঠিকানা, আমার স্কুল, আমার এভরিথিং সে জানে, কিন্তু তার কিছুই আমি জানি না, আমি তাকে কখনো কিছুই জিজ্ঞেস করি না। তো এইভাবে চললো ততদিনে আমার হচ্ছে আমি ক্লাস 10-এর যে ক্লাস শুরু হচ্ছিল তখন বাবা মা হচ্ছে একটু মানলো যে ঠিক আছে, তোমার যেহেতু ভুল হয়ে গেছে, এটা ধরে বসে থাকলে তার জীবন চলবে না, তো তুমি পরীক্ষাটা দাও, এসএসসি পরীক্ষাটা দাও, যা হয়েছে হয়েছে, পিছনে চলে গেছে। তো আমি একদমই চাইতেছিলাম না যে পরীক্ষাটা দিতে, কিভাবে মানুষকে ফেস করবো, আমি তো সারাক্ষণ ঘরে থাকতাম, ঘরে বসে থেকে কান্নাকাটি করতাম, মানে সারাদিনই কান্না করতাম, আমি এমন হয়তো সারা রাত কান্না করতাম, সারাদিন ঘুমাইতাম, খাওয়া দাওয়া কোনো কিচ্ছু আমার মানে কোনো কিছু ছিল না, আমার দুনিয়াটা পুরো এলোমেলো হয়ে গেছে। মানুষের নজর সামনাসামনি হয়তো বা সবাই বলতেছে যে ঠিক আছে আর সমস্যা নাই বা এরকম হয়েছে, কিন্তু আগে পরে মানুষ আবার চারটা কথা শোনাইতে কেউ একবার থামে না। তো অনেক কষ্ট টষ্ট করে তখন হচ্ছে নিজেকে বুঝাইয়া, বাবা মা অনেক বুঝাইলো, এরপরে আর বাবা মা মারধর করে না, এরকম ভাবে বুঝাইছে অনেক। তখন হচ্ছে স্কুলে গেলাম, তো স্কুলে যখন প্রথম দিন গেলাম, আমাদের হচ্ছে ছেলে মেয়ে একসাথে যে পড়ে ওই স্কুল, তো ওইখানে ছেলেরা জাস্ট আমাকে, কিছু কিছু ছেলেরা ফেসবুকের ক্যাপশনগুলো পড়ে পড়ে আমাকে হচ্ছে বলতেছিল যে কারো লাগলে বল, এরকমের মানে নোংরা কথা সারাক্ষণ বলতেছিল। তো আমার খুব মানে আমি খুব কান্না করি সারা ক্লাস ভর্তি করে। তো আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, ও হচ্ছে সবাইকে বুঝাইতেছিল যে ব্যাপারটা এরকম না, ও এরকম কিছু করে নাই, ওর সাথে এরকম কেন করতেছে। তো আস্তে আস্তে স্কুলের সবাইও জিনিসটা বোঝে যে ঠিক আছে, একটা জিনিস নিয়ে আর কতদিন পড়ে থাকা যায়। তো এইভাবে চলতেছে, তখন মা হচ্ছে আমাকে নিয়ে স্কুলে দিয়ে আসে। এভাবে গেল বেশ কিছুদিন। কিছুদিন যাওয়ার পরে তখন আমি দেখি যে ওই ছেলেটা আমাদের, আমি দেখি নাই, মানে আমরা স্কুলে যাইতেছি, তো ছেলেটার তো ছবি ছিল, সে সামনাসামনি আমার সাথে শুধু ভিডিও কলে কথা বলতো না, বাট আমার কাছে তার ছবি টবি ছিল। তো আমার ফ্রেন্ডদের দেখাইছে, তো সবাই চিনে। তখন হচ্ছে ও হচ্ছে একটা চায়ের দোকান আমাদের স্কুলের সামনে, সেখানে বসে আছে। তো আমি আর আমার দুটা ফ্রেন্ড আমরা হচ্ছে স্কুলে যাইতেছি, তখন আমরা তো কথা বলতে বলতে যাইতেছি, আমি তত খেয়াল করিনি। তখন হচ্ছে আমার ফ্রেন্ডটা, ও দেখছে যে ছেলেটা আমার দিকে তাকায় আছে চায়ের দোকানে, সে চা খাইতেছে। ও দেখার পরে ও আমাকে স্কুলের ভেতরে গিয়ে বলতেছে এরকম এরকম এই ছেলেটাকে তো দেখলাম এখানে চায়ের দোকানে। তখন তো এটা শুনে তো আমার মানে কলিজার মধ্যে একদম ধুকপুকানি শুরু হয়ে গেছে, আমি তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। তো স্কুলের সময়টা তো শেষ হয়ে গেল, এখন যখন বের হব, তখন আমরা যখন একটু গেট থেকে বাইরে আসলাম, এসে দেখলাম যে ছেলেটা এখনো ওখানে বসে আছে। তো তখন হচ্ছে আমি খুব ভয় পেয়ে গেছি। পরে আমার যে ফ্রেন্ড ওরা ওরা হচ্ছে যে আমাদের যে হেড স্যার ছিল, ওনাকে গিয়ে বলছে কেমন আমার স্যার, সবাই তো আমার ঘটনাটা পুরোপুরি সবাই জানে। বলার পরে হচ্ছে আমার যে হেড স্যার ছিল উনি আসছে, বাইরে আসার পরে ছেলেটাকে জিজ্ঞেস করছে, কথা বলছে। প্রথমে তো ছেলেটাকে একটা থাপ্পড় দিছে, সে হচ্ছে বলতেছে যে না চলে যাবে, তাকে মাফ করে দিতে। তখন স্যার হচ্ছে তাকে স্কুলের ভেতরে নিয়ে আসে। তো আমাদের যে দারোয়ান চাচা ছিল, দারোয়ান চাচা তাকে প্রচুর মারে। তখন আমার বাবা মাকে ফোন করা হয়, আসে, তখন পুলিশ আসে, আসার পরে ছেলেটাকে পুলিশে ধরায় দেয়। তারপর থেকে মোটামুটি সবকিছু একটা বন্ধ হয়। বাট এই যে একটা ফেস আমার জীবনে গেছে, এটা যে কতটা পরিমাণ কষ্টের ছিল সেটা আসলে আমি ছাড়া কেউ হয়তো বুঝবে না। তারপরে হচ্ছে সে নর্মালি, তার সাথে আমার আর তো কখনো যোগাযোগ হয় না। এরপরে আমি ইন্টার পরীক্ষা দেই। ইন্টার পরীক্ষার পরে আমার বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড খুবই ভালো, সে সব কিছু জেনে শুনে এখন আমার সাথে সংসার করতেছে। ওগুলো নিয়ে সে কখনোই আমাকে কোনো কিছু বলে না, যেহেতু আমার কোনো দোষ ছিল না। তো যারা বুঝদার তারা কখনোই আমাকে এরকম কিছু বলবে না। তো এটাই ছিল আপুটার স্টোরিটা। আর একটু হয়তো আপুটার বিয়েটা নিয়ে আর একটু লং কিছু লেখা, বাট এটা ইম্পর্টেন্ট না, এই জন্য বললাম না। তো এটা হচ্ছে গল্পটা বলার আমার একমাত্র কারণটা হচ্ছে, যারা টিনেজার বাচ্চা আছে তাদের জন্য, তোমরা ফোন ইউজ করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল করে ইউজ করবা। নিজের পার্সোনাল জিনিস কখনো কারোর সাথে শেয়ার করবা না। আর যার তার সাথে মানে ফেসবুকে পরিচয় হলে তার সাথে ফোনে কথা বলে একদম মানে সব কিছু বলে দেয়া, এটা কিন্তু একদমই কোনো বুদ্ধিমানের কাজ না। আর বিশেষ করে আমি মায়েদেরকে বলবো, আপনার বাচ্চা কতক্ষণ ফোন ইউজ করতেছে বা কোন ধরনের অ্যাপগুলো আপনার বাচ্চা ইউজ করতেছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এখনকার দিনের মায়েরা, যে আমাদের যাদের বাচ্চারা হচ্ছে 9-10-এ পড়ে, আমরা একেবারেই মানে সেকেলে আমাদের মায়েদের মতো না। আমরা মোটামুটি মডার্ন, আমরা ফোন সম্বন্ধে যথেষ্ট পরিমাণ বুঝি। এখন আমার বাচ্চাটা কি করতেছে, সে তাকে যদি আমি একদম ছেড়ে দেই, সে তার বয়সটাই ভুল করার, সে তো ভুল করবেই। তো তাকে হচ্ছে আমাদের সামলে রাখতে হবে যাতে আমাদের বাচ্চারা ভুলটা না করে। তো
খুবই দুঃখজনক একটা বিষয়। এই সময়টা আসলে প্রত্যেক এই মানে যার সাথে এই জিনিসগুলো হয়েছে তার বা তার ফ্যামিলির জন্য এটা কতটা কষ্টকর ছিল সেটা আসলে আপনার আমার বোঝার ক্ষমতা কখনোই নাই। কারণ যে যে জিনিসটার ভুক্তভোগী সেই বলতে পারে ওটা কতটুকু কষ্টের ছিল। তো আমার কাছে খুবই খারাপ লাগছে গল্পটা শোনার পরে। প্রথম দিকে আমি ভাবছিলাম গল্পটা বলবো না, যে ঠিক আছে এই ধরনের ঘটনাগুলো অহরহ হচ্ছে বা মানুষ হচ্ছে এখান থেকে একটা রং মেসেজ, আমি হয়তো বা ভালোর জন্য গল্পটা বলি, মানুষ হচ্ছে কি এই জিনিসটাকে রং ভাবে না। যেমন আমি তো পজিটিভ জিনিসগুলো বললাম যে মেয়েটার সাথে খারাপ হয়েছে সেটা ছেলেটার দোষ ছিল, বা কিছু মানুষ হচ্ছে এখান থেকেও নাকি শিক্ষা নেয় যে ছেলেটা যা যা করছে রিপিট আবার এরকম কিছু করবে, এরকমও মানুষ বলে, জানি না। তো সবাই